শুরুতেই জানিয়ে দেব আমাদের হাতে থাকা আজকের সর্বশেষ বাংলা আপডেট সংবাদ। আইনজীবী সাইফুল হত্যা মামলায় প্রধান আসামিকে 7 দিনের রিমান্ডে। এরপরে জানিয়ে দেব ভারতে ভোটের জন্য বাংলাদেশ নিয়ে ভুয়া খবর, নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনূসের কড়া বার্তা। সর্বশেষ জানিয়ে দেব 2000 কোটি টাকা ঋণ ও ব্যবস্থাপনা হয়নি, ঢাকায় বাস চলাচলের নৈরাজ্য রয়ে গেল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আইনজীবী সাইফুল হত্যা মামলায় প্রধান আসামি 7 দিনের রিমান্ডে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার 2 আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর মধ্যে প্রধান আসামি চন্দন দাসকে 7 দিন ও রিপন দাসকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। শুক্রবার 6 ডিসেম্বর বিকালে সিএমএম স্পেশাল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম এই আদেশ দেন। এর আগে পুলিশ 2 আসামিকে আদালতে হাজির করে উভয়ের 10 দিন করে রিমান্ড আবেদন করেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পিপি মহিজুল হক ভুইয়া এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনজীবী আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার প্রধান আসামি চন্দন দাসের 7 দিন এবং অপর আসামি রিপন দাসের 5 দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে শুক্রবার দুপুরে কঠোর নিরাপত্তার মধ্যে 2 আসামিকে আদালতে হাজির করা হয়। সকাল থেকে আদালত পাড়া সহ আশেপাশের এলাকায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করে আইন শৃঙ্খলা বাহিনী। সিএমপি জানায়, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রধান আসামি চন্দন দাসকে বৃহস্পতিবার ভৈরব রেলওয়ে স্টেশন থেকে গ্রেপ্তার করা হয়। এরপর রাতে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমএম কাছে হস্তান্তর করা হয়। আর বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের আনোয়ারা থানা এলাকা থেকে আরেক আসামি রিপন দাসকে গ্রেপ্তার করে পুলিশ। চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জনসংযোগ কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, গ্রেপ্তার রিপন দাস এজাহারের নামীয় আসামি নয়। আইনজীবী আলিফ হত্যার ঘটনায় পাওয়া ভিডিও ফুটেজে নীল রঙের গেঞ্জিতে তাকে বটি হাতে দেখা গেছে। এতে পুলিশের তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে আলিফ হত্যা মামলায় আসামি হিসেবে শনাক্ত করা হয় রিপন দাসকে। ভৈরব থেকে গ্রেপ্তার করা হয় মামলার প্রধান আসামি চন্দন দাসকে। গত 26 নভেম্বর রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রাক্ষণচারীর জামিন নামঞ্জুর করে আদালত। তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলার পর হাজারো বেশি অনুসারী প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ শুরু করেন। পরে পুলিশ সোহাট বিজিবি লাঠিপেটা করে ও সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছাত্রভঙ্গ করে দেয়। ওই দিন কর্মস্থল আলতাপাড়া থেকে বাসায় ফেরার পথে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে চিন্ময় অনুসারীরা। ভারতে ভোটের জন্য বাংলাদেশ নিয়ে ভুয়া খবর। বাংলাদেশের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর থেকে ভারতের মূলধারায় গণমাধ্যমগুলোতে এক ধরনের যুদ্ধদেহী মনোভাব দেখা যাচ্ছে। প্রতিবেদনের ভাষা উপস্থাপন এবং তথ্য যাচাই না করে তারা প্রকাশ করে যাচ্ছে ভারতের এক শ্রেণীর গণমাধ্যম। বাংলাদেশকে কেন্দ্র করে ভুয়া খবর ছড়াচ্ছে সামাজিক মাধ্যমে, আবার সেগুলো স্থান পাচ্ছে ভারতের নানা খবরের কাগজ টিভিতে। গণমাধ্যমের একাধিক বিশ্লেষক বলেছেন, শেখ হাসিনার সরকার পতনের পর থেকে বাংলাদেশ নিয়ে ভারতের গণমাধ্যমে একটা বিরোধিতাকার সূত্র দেখা যাচ্ছিল। তবে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর তা চূড়ান্ত রূপ নিয়েছে। হাজার হাজার হিন্দুকে বাংলাদেশ হত্যা করা হচ্ছে, হিন্দু নারীদের ধর্ষণ করা হচ্ছে, এ ধরনের বাক্য প্রাণেই শুনতে পাওয়া যাচ্ছে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির বিরুদ্ধে ভারত সংগঠিত বিক্ষোভগুলো করা থেকে। বিশ্লেষকরা বলেছেন, প্রতিনিয়ত রাজনৈতিক ভাষণ, কাগজ টিভির প্রতিবেদন এবং সামাজিক মাধ্যম সব মিলে যে অখ্যান তৈরি হচ্ছে, ভারতে তার দেশটির হিন্দু মুসলমান নির্বিশেষে অনেক সাধারণ মানুষ বিশ্বাস করে ফেলেছে। কি কি ভুয়া খবর? ভারতের তথ্য যাচাই ও ভুয়া খবরের খোঁজ দেয় এরকম একটি ওয়েবসাইট অল্ট নিউজ গত কয়েকদিন বাংলাদেশ সংক্রান্ত বেশ কয়েকটি খবর খুঁজে পেয়েছে, যেগুলোতে বাংলাদেশের হিন্দুদের উপরে আক্রমণ হচ্ছে বলে মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। এসব ভুয়া টুইট বা ফেসবুক পোস্টগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে হ্যাশট্যাগ ব্যবহার করা হচ্ছে সেভ বাংলাদেশ হিন্দুবাজ বা অল আইজ অন বাংলাদেশি হিন্দুস্ব অথবা পে ফর বাংলাদেশি হিন্দুস। আরো একটি বাক্য এ ধরনের ভুয়া পোস্টগুলোতে দেখা গেছে, যার মোটামুটি বাংলা অনুবাদ হলো, জিহাদিরা বাংলাদেশের হিন্দুদের কেটে ফেলেছে অথচ বিশ্ব একেবারে চুপ করে আছে। অল্ট নিউজের সম্পাদক প্রতীক সিনহা বিবিসি বাংলাকে বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা হচ্ছে, এটাও যেমন ঘটনা তেমনি এটাও সত্য যে বহু ভুয়া খবর, অসত্য তথ্য সামাজিক মাধ্যমে শেয়ার করা হচ্ছে, মূলত দক্ষিণপন্থী সামাজিক মাধ্যমগুলোতে। এর মধ্যে অনেক ভুয়া তথ্য আবার মূলধারা গণমাধ্যমে প্রকাশ করা হচ্ছে। এটা আমরা দেখতে পাচ্ছি। অল্ট নিউজ যেমন একটি ভুয়া খবর তুলে ধরেছে, যেখানে প্রায় 2 মিনিটের একটি ভিডিওতে দেখা গেছে যে একদল টুপি পরা মানুষ লাঠি সোটা নিয়ে লোহার বড় হাতে একটা চাষের ক্ষেত্রে ওপর দিয়ে উত্তেজিত ভাবে চলে যাচ্ছেন, পিছনে গুলির শব্দ শোনা গেছে। এ লেখা হয়েছে কটপন্থী জনতা বাংলাদেশের শেরপুর জেলার মুর্শিদাবাদের একটি গ্রামে হামলা চালিয়েছে, হিন্দুদের বাড়ি ক্ষেতের ফসল ধ্বংস করে দিয়েছে, একজনকে হত্যা করা হয়েছে, এমনকি একটি ছুপি মাজার ভাঙচুর করে লুট করা হয়েছে। অল্ট নিউজ বলেছে এই টুইটটি 3,66,000 মানুষ দেখেছেন আর 6,500 রিকোয়েস্ট করা হয়েছে। অল নিউজ বলেছে কয়েকটি শব্দ নিয়ে সার্চ করে তারা বের করে ফেলতে পেরেছে যে ভিডিওটি 26 নভেম্বর শেরপুর মুর্শিদাবাদের দরবার শরীফ যে হামলা হয়েছিল ওই ঘটনার ভিডিও। বাংলাদেশের কয়েকটি সংবাদপত্রে ওই ঘটনার প্রতিবেদনে প্রকাশিত হয়েছিল 27 নভেম্বর। হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার কোনো ঘটনাই নয় এটি। ওই ওয়েবসাইট 29 নভেম্বর একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে ডক্টর মাহাবুর রহমান মোল্লা কলেজের একটি ভিডিও কিভাবে হিন্দুত্ববাদী সামাজিক মাধ্যমগুলোতে
হিন্দুদের গণহত্যা বলে ছড়িয়ে দিয়েছে। ওই ভিডিওর ডেসক্রিপশনে লেখা হয়েছে, বাংলাদেশে হিন্দুদের গণহত্যা ভারত এবং সারা বিশ্বের হিন্দুদের চোখ খুলে দিয়েছে। আপনার বাংলাদেশের ভাই বোনদের পরিত্যক্ত করবেন না। তারা হাসিনার পতনের পর থেকে ইসলামীদের রাগার শিকার হচ্ছেন। পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকার কয়েকটি ভিডিও একসঙ্গে জুড়ে একটি পোস্ট করেছিলেন, যার মধ্যে অল নিউজ দেখতে পেয়েছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ওই প্রথম ভিডিওটিও। এই টুইটারের ডেসক্রিপশন তিনি লিখেছেন যে কিভাবে সনাতনী হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে। তিনি অবশ্য জিনাইট বা গণহত্যা যে এই ঘটনাগুলোকে এখনো বলা যায় না সেটাও লিখেছেন। অল নিউজ খুঁজে পেয়েছেন যে আসলে ভিডিওটি বাংলাদেশের bbc.com এর এবং ঘটনাটি ছিল 25 নভেম্বর, যেদিন ঢাকার মুতায়ের মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্রদের সাথে শহীদ সোহরাওয়ার্দী কলেজ আর কবি নজরুল সরকারি কলেজের ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়ে। মোল্লা কলেজের ছাত্র অভিজিৎ হাওয়ালদারের মৃত্যুকে কেন্দ্র করে। এর সঙ্গে কোনো হিন্দুদের গণহত্যার যোগ নাই। তবুও লাখ লাখ মানুষ ওইসব ভিডিওগুলো দেখছেন, রিকুয়েট করছেন, যার ফলে একটা জনমত তৈরি হতে শুরু করে দেয়। 2000 কোটি টাকার ঋণ ও ব্যবস্থাপনা হয়নি, ঢাকায় বাস চলাচলের নৈরাজ্য রয়ে গেল। মাত্র 2000 কোটি টাকার ঋণ ও ব্যবস্থাপনা এই দুটি হলে ঢাকার বাসিন্দারা বাসে আরামদায়কভাবে যাতায়াত করতে পারতেন, ঢাকার যানজট কমতো। কিন্তু আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্র কামে অবৈতল কাদের এবং শেষ সময়ে ঢাকার দুই মেয়র শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম তা পারেননি। ফলে ঢাকায় বাস চলাচলের নামে চলছে আসলে নৈরাজ্য। আওয়ামী লীগের নজর ছিল মূলত বড় প্রকল্পে। প্রায় 3.25 লাখ কোটি টাকার বড় বড় প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে ঢাকার যোগাযোগ খাতে। বড় অঙ্কের কয়েকটি প্রকল্পনা বাস্তবায়িত হয়েছে, কয়েকটি বাস্তবায়িত ধীনের, কিন্তু শৃঙ্খলা ফেরানোর বেলায় ওবায়দুল কাদের ছিলেন হাত গুটিয়ে। তৎকালীন মেয়ররা বৈঠকের পর বৈঠক করেছেন, কিছু উদ্যোগ নিয়েছেন, কাজের কাজ হয়নি। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাস চলাচলে সেই নৈরাজ্য রয়ে গেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে বাসে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন বাস নামানো ও সব বাসকে একই কোম্পানির অধীনে নিয়ে আসার আগের পরিকল্পনা বাস্তবায়নে নতুন করে উদ্যোগ হয়েছে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ ডিডিসি। কিন্তু এক্ষেত্রে বাড়তি তৎপরতা দরকার বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান প্রথম আলোকে বলেন, বাসের শৃঙ্খলা ফেরানোর অগ্রাধিকার আছে। বিষয়টি নিয়ে একটি অনস্থবার তৈরি করা হয়েছে। শীঘ্রই অংশীজনক ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো নিয়ে একটি সমন্বিত সিদ্ধান্ত নেওয়া হবে। ঢাকার বাসে শৃঙ্খলা ফেরাতে পরিকল্পনাটা ছিল এমন যে সব বাস অল্প কিছু কোম্পানিদের অধীনে রয়েছে, এতে প্রত্যেক মালিক তার বিনিয়োগের আর অনুসারে লাভাংশ পাবেন। আর প্রতিটি কোম্পানির বাসের রং হবে আলাদা। একটার পর একটা বাস সময় মেনে চলবে। পথে কেউ কারো আগে যাওয়ার চেষ্টা করবেন না। ফলে এলোমেলো বাস দাঁড়ান করিয়ে যাত্রী ওঠানোর চেষ্টা থাকবে না। বাসে উঠাতে মারামারি, টানাটানি, ধাক্কাধাক্কিও হবে না। নগরের যানজটও কমে যাবে। এই ব্যবস্থার নামে বাস রুট রেশনালিতে বা বাস রুট ফাইন চাইছে। এই ব্যবস্থায় পুরনো বাস তুলে নিয়ে নতুন বাস নামানোর কথা ছিল। এজন্য 2000 কোটি টাকার ঋণ প্রয়োজন হবে বলে হিসাব করে হয়েছিল। তাও সরকারকে নিজ খরচ করতে হবে। পরিবহন মালিকদের সহজ শর্তে কম সুদে ঋণ দিলে চলবে। ঢাকায় বাসের শৃঙ্খলা ফেরাতে 2015 সালে প্রথম রুট রেশনালিটি উদ্যোগ নেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তৎকালীন প্রয়াত মেয়র আনিসুল হক। তিনি নতুন বাস নামাতে অর্থায়ন জোগাড় করেন। পরিবহন মালিক শ্রমিকদের রাজি করাতে 25টির মতো বৈঠক করেন। সবকিছু গুছিয়ে আনার পর আনিসুল হক অসুস্থ হয়ে পড়েন। 2017 সালের নভেম্বরে তিনি মারা যান। উদ্যোগটি বাস্তবায়নে 2018 সালে নতুন কমিটি হয় এবং এর নেতৃত্বে আসনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র মোহাম্মদ সাইদ খোকন। তিনি কিছু বৈঠক করা ছাড়া অগ্রগতি দেখাতে পারেননি। 2020 সালে দক্ষিণ সিটির মেয়র হন শেখ ফজলে নূর তাপস, উত্তরে মেয়র হন আতিকুল ইসলাম। তাপস ও আতিক মেয়র থাকার সময় 2021 সালে 26 ডিসেম্বর ঢাকা নগর পরিবহন নামে বিআরটিসির দ্বিতীয় তলা বাস দিয়ে একটি রুট পথ চালু করা হয়। পথটি হলো কেরানীগঞ্জের ঘাটরাসা থেকে কাতপুর প্রেস ক্লাব, জিগাতলা হয়ে মোহাম্মদপুর। পরে আরো দুটি রুট চালু হয়েছিল, যদিও সেগুলো আর কার্যকর নেই। প্রস্তাবিত একটি রুট চালুই হয়নি। পরিবহন সংশ্লিষ্ট সূত্র বিশেষজ্ঞরা বলেছেন, কম বিনিয়োগ, দক্ষ এই ব্যবস্থাপনা, এটাই হচ্ছে রুট রেশনালিটির মূল মন্ত্র। এই উদ্যোগে বাস্তবায়ন না হওয়ার পেছনে দুটি কারণ পাওয়া যায়। প্রথমত, বিগত সরকারের মূল লক্ষ্য ছিল বড় ব্যয়ের মেগা প্রকল্প,